সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমরা টিউটোরিয়াল সেকশনে আবার একত্র হয়েছি। আজকে আমি ডিএইচএমএস এর তৃতীয় বর্ষের অর্গান অফ মেডিসিনের একটি টপিকস নিয়ে আলোচনা করছি, যা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। টপিকসটি হচ্ছে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা। অ্যাফোরিজম 259 থেকে 263-তে ডাক্তার হানিম্যান এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, ডায়েট অ্যান্ড হ্যাবিট অফ লাইফ। আজকে আমরা ডক্টর হানিম্যানের এই অ্যাফোরিজমগুলোতে তিনি কী কী জিনিস উল্লেখ করেছেন সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আসি অ্যাফোরিজম 259। সেখানে ডক্টর হানিম্যান বলেছেন, কনসিডারিং দ্য মিনিটনেস অফ দ্য ডোজেস নেসেসারি অ্যান্ড প্রপার ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিউরিং দ্য ট্রিটমেন্ট এভরিথিং মাস্ট বি রিমুভড ফ্রম দ্য ডায়েট অ্যান্ড রেজিমেন which can have any medicinal action in order that the small dose may not be overwhelmed and extinguished or disturbed by any foreign medicinal irritant. একটা জিনিস বলে নেই যে এখানে কিন্তু একটা ফুটনোটও আছে। ডক্টর হানিম্যান সহজে এখানে যে কথাটি বলছেন তা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপযুক্ত মাত্রার যে সূক্ষ্মতা সেটাকে বিবেচনা করলে আমরা সহজেই বুঝতে পারি যে ঔষধি ক্রিয়া আছে, এরকম সমস্ত কিছু খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি থেকে বাদ দিতে হবে, যাতে ক্ষুদ্র মাত্রাটি কোনো বাহ্যিক ঔষধি উত্তেজক দ্রব্যের দ্বারা বিহ্বল বা নিঃশেষ বা বিঘ্নিত না হয়। মনে হতে পারে যে এত গভীরভাবে যেখানে ওষুধ কাজ করে সেখানে খাবার দাবারের সমস্যা কি করতে পারে। এখানে ডক্টর হানিম্যান ফুটনোটে বলছেন, দ্য সফটেস্ট টোনস অফ এ ডিস্ট্যান্ট ফ্লুইড দ্যাট in the still midnight hours would inspire a tender heart with exalted feeling and dissolve it in religious ecstasy, are inaudible and powerless amid discordant cries and noise of the day. দূরে বাজতে থাকা বাঁশির মৃদুতম সুর মধ্যরাত্রে কোমল হৃদয়কে মহৎ অনুভূতিতে অনুপ্রাণিত করে এবং ধর্মীয় আবেশে বিলীন করে, যা দিনের কোলাহল ও হৈহট্টগোলে শোনার যোগ্য থাকে না, অক্ষম হয়ে থাকে। ঠিক এই রকম যখন শরীরকে খুব সূক্ষ্মভাবে অনুরণিত করতে থাকে হোমিওপ্যাথিক ওষুধ, সেখানে কিন্তু এই খাবার দাবারের যে কোলাহল, যে হৈহট্টগোল, সেখানে বিশাল ক্ষমতা সম্পন্ন এই সূক্ষ্ম সুরটি, এই মৃদুতম বাঁশির মৃদুতম সুরের মতো সুরটির কাজ কিন্তু অশ্রাব্য হয়ে যেতে পারে, অক্ষম হয়ে যেতে পারে। যদি তাকে সেই মধ্যরাত্রের মতো পরিবেশ দেওয়া হয়, শান্ত কোমল পরিবেশ, নিরবচ্ছিন্ন পরিবেশ, কোনো হৈহট্টগোল কোলাহল দিয়ে যাকে বিনষ্ট করা হয়নি, তাহলে কিন্তু ওই মৃদুতম সুরই মহৎ অনুভূতিতে হৃদয়কে অনুপ্রাণিত করবে বা মানুষের মধ্যে আরোগ্যকারী পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। তো এই কারণে ডক্টর হানিম্যান এই সতর্কতার কথা বলেছেন এবং ডায়েট অ্যান্ড রেজিমেনের ব্যাপারে খুব সতর্ক করে গিয়েছেন। এবং 260 নম্বর অ্যাফোরিজমে বলছেন, hence the careful investigation into such obstacle to cure is too much the more necessary in the case of patient affected by chronic disease, as their diseases are usually aggravated by such noxious influence and other disease causing error in the diet and regimen when often pass unnoticed. বলছেন যে চিররোগের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই প্রকার আরোগ্যের বাধাগুলো সতর্ক অনুসন্ধান ততটাই অপরিহার্য যতটা এসব ক্ষতিকর প্রভাব ও প্রায়শই অলক্ষ্যে থাকা খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধির অন্যান্য রোগ সৃষ্টিকারী ত্রুটির দ্বারা তাদের রোগগুলো সাধারণত বর্ধিত হবে বা বর্ধিত হয়। অর্থাৎ এই খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধির যে রোগ সৃষ্টিকারী ত্রুটি, এগুলোর দ্বারা যে পরিমাণ অ্যাগ্রাভেটেড হওয়ার সম্ভাবনা থাকবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ততটাই সতর্ক অনুসন্ধান আমাদের জারি রাখতে হবে এই আরোগ্যের বাধাগুলোর ব্যাপারে, যেগুলো আমাদের ওষুধের কাজকে নষ্ট করে দিয়ে, বিঘ্ন ঘটিয়ে, তাকে অ্যান্টিডোট করে আমাদের আরোগ্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে। কাজেই যারা মনে করেন যে স্বাস্থ্যবিধি বা খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এগুলোতে নজর রাখার কোনো প্রয়োজন নেই, তাদেরকে কিন্তু ডক্টর হানিম্যানই সাবধান করে গেছেন যে এগুলোর ব্যাপারে খুব কড়া মাত্রায় নজর রাখতে হবে, এগুলো গ্রহণযোগ্য নয়। যদিও ডায়েট অ্যান্ড রেজিমেন নিয়ে আসলে পরবর্তীতে অনেক আলোচনা, অনেক বাদানুবাদ হয়েছে, অনেক তর্কও হয়েছে এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাও করেছেন যে আসলে আদৌ ডক্টর হানিম্যান যে বিশাল তালিকা দিয়েছেন সেই তালিকা কি সবার জন্য প্রযোজ্য কিনা, নাকি কোনো খাবার দাবারের দিকে খেয়াল রাখার কোনো প্রয়োজনই নেই, নাকি গুটি কয়েক খাবারের দিকে প্রয়োজন আছে। কিন্তু আমরা যদি ডক্টর হানিম্যানের উদ্দেশ্যটাকে মনে রাখি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের জবাবটি খুব স্বচ্ছভাবেই এসে যাবার কথা। মনে রাখতে হবে, হোমিওপ্যাথি ইন্ডিভিজুয়ালাইজিং ট্রিটমেন্ট সিস্টেম, প্রত্যেককে স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করে। আমার জীবনের একটা ঘটনার কথা বলতে পারি। ডক্টর হানিম্যান যে তালিকা দিয়েছেন সেই তালিকার বাইরেও কিন্তু কোনো কোনো খাবার আছে খুব সহজে মানুষকে প্রভাবিত করতে পারে, বিশেষ কিছু মানুষকে। যেমন আমার এক কলিগ, তিনি
ডাঁটা খেতে পারেন, কিন্তু যেই ডাঁটা শাক খান তার মধ্যে অ্যালার্জেটিক রিয়াকশন হয় ডাঁটা শাকে, যেটা আমার মনে হয় পৃথিবীতে খুব কম মানুষ আছে যাদের এই ধরনের কোনো প্রভাব ডাঁটা শাকে হতে পারে। এরকম আরও খুব একদম স্বাভাবিক সাধারণ খাবার আমি দেখেছি কোনো কোনো মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। সেক্ষেত্রে আমি কি বলবো, যদি আমি দেখি যে তার মধ্যে অন্য কোনো খাদ্য ঔষধি কোনো গুণাগুণ তৈরি করছে না, সেখানে কি তাকে সেগুলো নিষেধ করার প্রয়োজন আছে? ডক্টর হানিম্যান তো বলছেন যে ঔষধি গুণ সম্পন্ন, কিন্তু ঔষধি গুণ তো শুধুমাত্র জিনিসের দ্রব্যের উপরে নির্ভর নাও করতে পারে। যাই হোক, এই প্রশ্নগুলো নিয়ে অতীতে বহু আলোচনা হয়েছে। তবে আমি যেটুকু বলবো যে রোগীর মধ্যে যে খাবার, যে উপাদানগুলো বা জীবনযাত্রার যা কিছুই তীব্রভাবে আলোড়ন সৃষ্টি করবে তাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। যদি তা ডক্টর হানিম্যানের দেওয়া তালিকার মধ্যে থাকে তাহলে তো ভালো কথা, না থাকলেও অবশ্যই তাকে স্থগিত রাখতে হবে। যেমন আমার সেই কলিগের জন্য আমি অবশ্যই বলবো যে আপনি ওষুধ খাওয়াকালীন সময়ে ডাঁটা শাকটা খাবেন না, বা খেলেও অত্যন্ত কম মাত্রায় খাবেন, বা প্রথমে কিছুদিন বন্ধ রাখবেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটি। ডক্টর হানিম্যান অনেক জিনিসের কথা বলেছেন। তিনি খাঁটি চাইনিজ বা অন্যান্য ঔষধি চা বা ঔষধি গুণযুক্ত উদ্ভিদ বা মশলাযোগে প্রস্তুত হালকা মদ, মশলা বা লেবু চিনি মিশ্রিত মদ, মশলাযুক্ত ফ্লেভার্ড চকলেট, সুগন্ধি পানি, পারফিউম, তীব্র সুগন্ধযুক্ত ফুল, দাঁতের মাজন, আরও বহু জিনিস, স্যুপের জন্য স্থূল ঔষধি উদ্ভিদ, ঔষধি গুণ সম্পন্ন শাক সবজি, এখানে ডাঁটা শাকটাও এসে যায় তার ওই বিশেষ স্পেসিফিক রোগীর ক্ষেত্রে, বা রসুন, সেলেরি, পুরনো পনির, যে সমস্ত গোশত একটু পচার মতো হয়েছে, বা অনেকে শুটকি করে গোশত খান সেগুলো, রাজহাঁসের গোশত, পাতিহাঁসের গোশত। সেই সাথে তিনি কিন্তু জীবনযাত্রারও কিছু ব্যাপার তুলে ধরেছেন, যেমন উলের পোশাক পরিধান, অলস বদ্ধ করে জীবনযাপন, নিষ্ক্রিয় ব্যায়ামগুলো যেমন ঘোড়া চালানো, গাড়ি, এগুলোও যে যারা করতেছেন এত অলসভাবে জীবনযাপন করে, দীর্ঘদিন স্তন্যদান বা বাঁকা হয়ে বিকালী ঘুম, দীর্ঘ সময় রাত্রি জাগা, অপরিচ্ছন্নতা, অশ্লীল বইপত্র পাঠ করা, অবদমিত যৌন মিলন, রাগ, দুঃখ, বিরক্তিতে আক্রান্ত হওয়া, এরকম আরও বহু মানসিক শারীরিক খাবার অর্থাৎ জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের মধ্যে থেকে বহু কিছুকেই তিনি তুলে ধরেছেন। এবং সেই সাথে এটাও সতর্ক করেছেন যে আমার কিছু শিক্ষার্থী বোধ হয় অপ্রয়োজনে আরও বহু কিছু যা তুলনামূলক নির্দোষ জীবন প্রণালীকে নিষেধ করার মাধ্যমে রোগীর খাদ্যাভ্যাসের কাঠিন্যতাকে বৃদ্ধি করে, যা সমর্থনযোগ্য নয়। একই সাথে শেষে এই কথাটিও তিনি এই ফুটনোটে বলে দিচ্ছেন। কথা হচ্ছে যে অপ্রয়োজনে তিনি কঠোরতাকেও পছন্দ করতেন না, আবার প্রয়োজনীয় ব্যাপারে ঢিলেমি করাকেও পছন্দ করতেন না। যে বিষয়কে আপনি রোগীর মধ্যে দেখতে পাবেন যে রোগীর মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে, তার মধ্যে ঔষধি গুণাগুণ সম্পন্ন হতে পারে, তার মনে এবং শরীরে তীব্র আলোড়ন সৃষ্টি করতে পারে, তার মধ্যে পরিবর্তন আনতে পারে মানসিক বা শারীরিকভাবে, সেই জিনিসগুলোকে আপনি রোগীর জন্য অবশ্যই সতর্ক হবেন। রোগীর সেটা খাদ্যাভ্যাস হতে পারে, জীবনযাত্রা প্রণালী হতে পারে। কিন্তু যদি দেখতে পান যে না, তা হচ্ছে না, রোগীর মধ্যে তেমন কোনো সমস্যা হচ্ছে না, যদিও সবার হয় কিন্তু এই বিশেষ রোগীটির ক্ষেত্রে তা তেমন কোনো প্রভাব বিস্তার করে না, সেই ক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় যে উক্ত রোগীর জন্য সেই ব্যাপারে, বিশেষ করে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সেই ব্যাপারগুলোতে সতর্ক হওয়ার প্রয়োজন আছে কিনা। আর জীবনযাত্রার ক্ষেত্রে রোগীর যতই ভালো লাগুক, অনৈতিক, উশৃঙ্খল, বিশৃঙ্খল জীবনযাপন কখনোই গ্রহণযোগ্য নয়, সেটা রোগীর যতই পছন্দ হোক বা অপছন্দ হোক। 261 সূত্রে চলে যাচ্ছি, যেখানে ডক্টর হানিম্যান বলছেন দ্য মোস্ট appropriate regimen during the employment of medicine in chronic disease consists in the removal of such obstacle to recovery and in supplying where necessary the reverse innocent moral and intellectual recreation, active exercise in the open air in almost all kind of weather, daily work, slight manual labor, suitable nutritional and medicinal food and drink etc. আরোগ্যের এই সকল বাধাসমূহ প্রয়োজন অনুসারে তার বিপরীত অবস্থা, নির্দোষ নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনোদন, প্রায় সকল প্রকার আবহাওয়ায় খোলা বাতাসে কর্মঠ ব্যায়াম, প্রতিদিন হাঁটা, কিছু শারীরিক শ্রম, উপযুক্ত পুষ্টিকর ওষুধগুণহীন খাদ্য পানীয় ইত্যাদির ব্যাপারে পরামর্শ প্রদান তার ক্রনিক রোগের চিকিৎসাকালে প্রযোজ্য সর্বাপেক্ষা উপযুক্ত স্বাস্থ্যবিধির অন্তর্ভুক্ত। কথা হচ্ছে যে আপনি যখনই একজন মানুষকে দেখতে পাচ্ছেন যে নেতিবাচক কাজ, নেতিবাচক খাবার তার মধ্যে প্রতিকূলতা সৃষ্টি করে তার আরোগ্যের পথে, সেখানে এটার বলার অপেক্ষা রাখে না যে ইতিবাচক কাজ,
ইতিবাচক পরিস্থিতিগুলো, ইতিবাচক জীবনযাত্রার অভ্যাস, খাদ্যাভ্যাসগুলো তার অবশ্যই তাকে উন্নতি করবে। ডক্টর হানিম্যান এই ডায়েট অ্যান্ড রেজিমেনের শুধু নিষেধগুলোকেই উল্লেখ করে ক্ষান্ত হননি, তিনি যে ব্যাপারগুলো ভালো হতে পারে সেই ব্যাপারে এই সূত্রটা দিয়ে যাচ্ছেন যে তাকে নির্দোষ নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনোদন দেওয়া হোক। আমি কিন্তু আমার জীবনে শুধু কনজারভেটিভ রেস্ট্রিকশনের কারণে একটা পরিবারকে দেখেছি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে। ডক্টর হানিম্যান বলেছেন যে নির্দোষ নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনোদন প্রায় সকল প্রকার আবহাওয়াতে কর্মঠ ব্যায়াম, হাঁটা, শারীরিক শ্রম এগুলো দিতে হবে এবং ওষুধগুণহীন খাদ্য ও পানীয়। এখানে ওষুধগুণহীন খাদ্য ও পানীয় সম্বন্ধে আমি আবারও বলছি, আপনার জন্য যা ওষুধ আমার জন্য তা ওষুধ নাও হতে পারে। আপনার জন্য যা ওষুধি গুণ বিশিষ্ট ভেষজ আমার জন্য তা নাও হতে পারে। কাজেই পার্টিকুলারলি প্রত্যেকটা রোগীতে আপনার লক্ষ্য রাখতে হবে যে তার জন্য কোনো কিছুতে ওষুধি গুণ বিশিষ্ট আছে কিনা, তার উপরে কোনো কিছু লক্ষণ উৎপন্ন করে কিনা। সেটা হতে পারে অ্যালার্জি, হতে পারে পেট খারাপ, হতে পারে অন্য কোনো কিছু। এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে রোগীর জন্য সবচাইতে উপযুক্ত খাদ্য ও পানীয় প্রদান করুন। এতে কিন্তু রোগী ক্রমান্বয়ে সুস্থ হবে, তার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে আরোগ্যের পথে।